হ্যালো এভরিওয়ান, গত পর্বে আমরা মূলদ সংখ্যা সম্পর্কে জেনেছি। আজ আমরা মূলদ সংখ্যার পরিচয় আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আমরা জানি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এমন সকল সংখ্যা হলো মূলদ সংখ্যা, যেখানে পি হচ্ছে ভগ্নাংশটির লব আর কিউ হচ্ছে ভগ্নাংশটির হর। যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এমন সকল সংখ্যা হলো মূলদ সংখ্যা, তাহলে আমরা বলতে পারি সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যা হলো মূলদ সংখ্যা। কারণ কি? কারণ তুমি যদি পূর্ণ সংখ্যায় আসো, পূর্ণ সংখ্যাগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আবার ভগ্নাংশ সংখ্যায় আসলে ভগ্নাংশ সংখ্যাগুলোও পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কিভাবে? ধরো শূন্যকে যদি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করি, 0/3, 0/3 মান শূন্যই হয়। কারণ দেখো, এই শূন্যকে কিন্তু আমরা 0/3 আকারে লিখতে পারছি, তাহলে শূন্যকেও পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আবার 0/-3, এটির মানও কিন্তু শূন্য, অর্থাৎ এখানেও শূন্যকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাহলে শূন্য একটি মূলদ সংখ্যা। আবার +4কে আমরা 4/1 অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, তাহলে এটিও একটি মূলদ সংখ্যা। -5কে আমরা 5/1 পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, এটিও একটি মূলদ সংখ্যা। -6/1 মূলদ সংখ্যা, এটিও মূলদ সংখ্যা। 7কেও আমরা 7/1 এইভাবে প্রকাশ করতে পারি, তাহলে 7/1 অথবা 7, এটিও একটি মূলদ সংখ্যা। আবার -8/1 এটিও একটি মূলদ সংখ্যা, কারণ এটিও পি বাই কিউ আকারে প্রকাশযোগ্য। যখন হর দ্বারা লব নিঃশেষে বিভাজ্য হবে, তখনই আমরা বলবো যে কিউ এর মান 1। আর যখনই হর দ্বারা লব নিঃশেষে বিভাজ্য হবে, তখনই আমরা বলবো সেই সংখ্যাটি একটি পূর্ণ সংখ্যা। যেমন ধরো 4/2, 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 2। এই 2 কিন্তু একটি পূর্ণ সংখ্যা। এই 2কে আবার 2/1 এইভাবে লেখা যায়। তাহলে সকল পূর্ণ সংখ্যা যে মূলদ সংখ্যা, বিষয়টি আমরা বুঝতে পারছি। এইবার যেহেতু পি বাই কিউ আকারে ভগ্নাংশ সংখ্যাকেও প্রকাশ করা যায়, যেমন -3/7, -13/8, 5/4, 2/3, যেহেতু ভগ্নাংশ সংখ্যাগুলোকেও আবার পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাহলে সকল ভগ্নাংশ সংখ্যা হলো মূলদ সংখ্যা। যেমন -13/8, 5/4, 2/3, -3/7, এখানে প্রত্যেকটি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, যাদেরকে আমরা ভগ্নাংশ সংখ্যাও বলছি। এইবার 1/2, এটি একটি ভগ্নাংশ সংখ্যা, কারণ এটি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। -3/7, এটিও ভগ্নাংশ সংখ্যা। এখানে প্রত্যেকটি ভগ্নাংশ সংখ্যা, কারণ প্রত্যেকটিকেই আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, নিচের কিউ অর্থাৎ হর 0-এর সমান হবে না, আবার কিউ অর্থাৎ হর 1-এর সমান হবে। তাহলে সেই হিসেবে বলতে পারি -13/8, 5/4, 2/3, 8/4, আবার -16/14, যা ভাগ করে পাই -8/7, প্রত্যেকটি ভগ্নাংশ সংখ্যা। আর যেহেতু প্রত্যেকটি ভগ্নাংশ সংখ্যা এখানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাহলে এরা প্রত্যেকটি একই সাথে ভগ্নাংশ সংখ্যা, আবার একই সাথে মূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি সকল ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা। এবার আমরা একটা জিনিস লক্ষ্য করি, যে সকল ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা হলেও সকল মূলদ সংখ্যা কিন্তু ভগ্নাংশ সংখ্যা নয়। কারণ মূলদ সংখ্যার ক্ষেত্রে দুইটা টাইপ আমরা দেখছি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা সংক্রান্ত টাইপ, আরেকটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা সংক্রান্ত টাইপ। যেহেতু ভগ্নাংশ সংখ্যা আর পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা আর পূর্ণ সংখ্যা সমান হতে পারে না, তাহলে বলতে পারি সকল মূলদ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা নয়। আবার উল্টোভাবে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা যেহেতু সমান হতে পারে না, তাই আমরা বলতে পারি যে সকল মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তাই আমরা বলছি সকল ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা, আবার সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। আশা করি মূলদ সংখ্যার বিষয়টি আমরা বুঝতে পারছি। এবার আসি, যদি কিউ দ্বারা বা হর দ্বারা লব বা পি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে অবশ্যই কিউ অর্থাৎ হরের মান 1 হওয়া সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব, কারণ আমরা আগেই বলে দিয়েছি যে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। যেমন তুমি 10কে 2 দ্বারা ভাগ দিলে ভাগফল 5 পাও, যেখানে 5কে আবার 5/1 অর্থাৎ পি বাই কিউ আকারে লিখতে পারো। তাহলে অবশ্যই বলতে পারি সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, যেখানে আমরা এই লাইনটা দেখে নিশ্চিত হতে পারি যে হর দ্বারা বা কিউ দ্বারা
লব বা পি নিঃশেষে বিভাজ্য হতে পারে, অর্থাৎ ভাগশেষ শূন্য হবে। আবার 9/3, এখানে ভাগফল 3, 3কে আবার আমরা 3/1 এইভাবে লিখতে পারবো। তাহলে এটি একভাবে যেমন একটি পূর্ণ সংখ্যা, আবার একভাবে তেমনি এটি মূলদ সংখ্যা। এখানে আমরা পূর্ণ সংখ্যার বিষয়টি বুঝতে পারলেই জানবো যে কেন হর দ্বারা লব নিঃশেষে বিভাজ্য হলে প্রত্যেকটি সংখ্যাই অর্থাৎ প্রত্যেকটি ভাগফলই মূলদ সংখ্যা হয়। যেমন 10কে 2 দ্বারা ভাগ দিলে ভাগফল 5, তাহলে 5 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, আবার সকল পূর্ণ সংখ্যা আমরা জানি মূলদ সংখ্যা, তাই কোনো সংখ্যা যদি কোনো ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ভাগফলটি একটি মূলদ সংখ্যা। যেমন আবার 9কে 3 দ্বারা ভাগ দিলে ভাগফল 3, তাহলে এই ভাগফল 3 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, আবার সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, তাহলে 9/3 হচ্ছে একটি মূলদ সংখ্যা, কারণ 9 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ পি কিউ দ্বারা নিঃশেষে বিভাজ্য বা লব হর দ্বারা নিঃশেষে বিভাজ্য। আবার পি ও কিউ পরস্পর সহমৌলিক সংখ্যাও হতে পারে, অর্থাৎ মূলদ সংখ্যার ক্ষেত্রে লব ও হর পরস্পর সহমৌলিক সংখ্যাও হতে পারে। যেমন সহমৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যদি দুটি সংখ্যার গসাগু এর মান, দুটি সংখ্যা বলে না, 2 এর অধিক হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ভগ্নাংশ আকারে আছে দুটি সংখ্যা নিয়ে আমরা কাজ করব। দুটি সংখ্যার গসাগু এর মান যদি 1 হয় তাহলে সেটি সহমৌলিক সংখ্যা। আর যেহেতু এখানে ওই দুইটি সহমৌলিক সংখ্যাকে p/q বা অনুপাত আকারে প্রকাশ করা যাচ্ছে, তাহলে আমরা বলতে পারবো 3/5, 6/35, -13/9, 17/31 প্রত্যেকটি মূলদ সংখ্যা। আবার পি ও কিউ যদি পরস্পর সহমৌলিক সংখ্যা হয় তাহলে পি ও কিউ এর অনুপাতও একটি মূলদ সংখ্যা হতে পারে, কারণ মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যদি p/q আকারে প্রকাশযোগ্য হয় তাহলে সেটিই মূলদ সংখ্যা হবে। যেমন 3কে 5 দ্বারা ভাগ দিলে যেহেতু 3 ও 5 উভয়ই সহমৌলিক সংখ্যা, কারণ 3 এর গুণনীয়ক হচ্ছে 1,3, 5 এর গুণনীয়ক হচ্ছে 1,5, তাহলে যেহেতু 3 ও 5 এর সবচেয়ে বড় এবং সাধারণ বা একই গুণনীয়কের মান 1, তাহলে 3 ও 5 পরস্পর সহমৌলিক সংখ্যা। এই সহমৌলিক সংখ্যাদ্বয়কে যদি আমরা অনুপাত আকারে প্রকাশ করি, যেমন 3/5, তাহলে এটিও একটি মূলদ সংখ্যা হবে। 6/35 এটিও একটি মূলদ সংখ্যা, কারণ 6 ও 35 পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে বুঝলাম যদি দুইটি সংখ্যার গসাগু এর মান 1 হয় তাহলে সেটি সহমৌলিক সংখ্যা। এখন সেই দুইটি সহমৌলিক সংখ্যাকে যদি অনুপাত আকারে লিখি, p/q আকারে লিখি, তাহলে তারা মূলদ সংখ্যা হবে। এখন আরেকটা কথা হচ্ছে, সহমৌলিক সংখ্যা যে দুইটি সংখ্যারই হবে এমন কথা কিন্তু না। আমি গত পর্বে শিখিয়েছি যে 2 বা 2 এর অধিক সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে তারা পরস্পর সহমৌলিক সংখ্যা, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমরা p/q আকারে প্রকাশ করার কথা বলছি, তাই p/q আকারের ক্ষেত্রে যেহেতু দুইটি সংখ্যাই আসছে আমাদের, তাই দুইটি সংখ্যার গসাগু নিয়ে আমরা চিন্তা করব। এছাড়াও 2 এর অধিক সংখ্যার গসাগুও হতে পারে। তাহলে p ও q পরস্পর সহমৌলিক সংখ্যা হলে আর তাদের অনুপাত যদি p/q আকারে প্রকাশযোগ্য হয় তাহলে তারা একটি মূলদ সংখ্যা হবে। তাহলে আমরা বুঝলাম যে সকল সংখ্যাসমূহ p/q আকারে প্রকাশ করা যায় তারা সকলেই মূলদ সংখ্যা। যেহেতু পূর্ণ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেমন +-3, +-4, -8/1, 2/1, যেহেতু সকল পূর্ণ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাহলে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। আবার সকল ভগ্নাংশ সংখ্যাকেও যেহেতু p/q আকারে প্রকাশ করা যায় তাহলে সকল ভগ্নাংশ সংখ্যাও মূলদ সংখ্যা। আবার দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত যেহেতু আবার মূলদ সংখ্যা আমরা কেবলই দেখলাম, কারণ তাদের গসাগু এর মান যদি 1 হয় তখনই তারা পরস্পর সহমৌলিক সংখ্যা, তাই আমরা তাদের অনুপাতকেও মূলদ সংখ্যা হিসেবে লিখতে পারি। যেমন 13কে 9 দ্বারা ভাগ দিলে এই সংখ্যা দুইটির অনুপাত একটি মূলদ সংখ্যা হবে, কারণ 13 আর 9 এর সবচেয়ে সাধারণ বা একই গুণনীয়ক বা সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, এই যে +1 +1, তাই 13 ও 9 পরস্পর সহমৌলিক সংখ্যা এবং তাদের অনুপাত একটি মূলদ সংখ্যা। আবার 17 এর গুণনীয়ক 1 আর 17, 31 এর গুণনীয়ক 1 আর 31। যেহেতু 17 আর 31 এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কের মান 1, তাহলে 17 ও 31 পরস্পর সহমৌলিক সংখ্যা এবং দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত একটি মূলদ সংখ্যা। আবার আমরা যদি বলি যে সকল মূলদ সংখ্যা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, তাহলে সেটি ভুল হবে, কারণ মূলদ সংখ্যার ক্ষেত্রে দুইটি ধরনের বিষয়, একটি হচ্ছে নিচে 1 হচ্ছে, আরেকটি হচ্ছে নিচে 1 হচ্ছে না। যেহেতু সকল ভগ্নাংশ সংখ্যা এমন সংখ্যা যাদের হরের মান 1 হতে পারবে না, যেখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আবার 1 হয়ে যাচ্ছে,
তাহলে আমরা বলতে পারবো যে সকল মূলদ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা নয়। আবার আমরা এমনভাবে বলতে পারবো যে সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়, কারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেহেতু 1 হচ্ছে আর মূলদ সংখ্যার ক্ষেত্রে যেহেতু 1 হচ্ছে না, তাই মূলদ সংখ্যার এই টাইপটা পূর্ণ সংখ্যা হলেও এই টাইপটা তো আর পূর্ণ সংখ্যা হচ্ছে না, কারণ এটি মূলদ সংখ্যার আন্ডারে পড়ছে। তাই সকল মূলদ সংখ্যা আবার পূর্ণ সংখ্যা নয়, সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। তাই আমরা বলতে পারবো যে সকল ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা এবং সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। সেই সাথে এমন দুইটি সংখ্যা যদি পরস্পর সহমৌলিক সংখ্যা হয় তবে তাদের অনুপাতও মূলদ সংখ্যা। আবার আমরা মনে রাখবো যে মূলদ সংখ্যার ক্ষেত্রে যেন নিচের হরটা 0-এর সমান না হয়, আবার নিচের হরটা 1-এর সমান হতেও পারে আবার নাও হতে পারে, 1-এর সমান হতেও পারে নাও হতে পারে। 1-এর সমান কখন হবে মূলদ সংখ্যার ক্ষেত্রে নিচের হর? যখন পূর্ণ সংখ্যা হবে। আবার 1-এর সমান কখন হবে না? যখন ভগ্নাংশ সংখ্যা হবে। তাহলে মূলদ সংখ্যার ক্ষেত্রে নিচের হরটা 1-এর সমান হতেও পারে বা নাও হতে পারে। আশা করি মূলদ সংখ্যার বিষয়টি আমরা বুঝতে পারিছি। আবার এখানে এই জিনিসটা কি ছিল? নিচের হর দ্বারা পি নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষে বিভাজ্য হলে যেহেতু ভাগশেষ 0 হবে, অর্থাৎ 10কে 2 দ্বারা ভাগ দিলে যেমন 5 হয়, আবার 9কে 3 দ্বারা ভাগ দিলে যেমন ভাগফল 3 হয়, যেখানে 5 ও 3 আমরা কি জানি? পূর্ণ সংখ্যা, আর সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। তাহলে আমরা মনে রাখবো যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সকল সংখ্যা মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, সকল ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা, এবং পি ও কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা হলে তাদের অনুপাত মূলদ সংখ্যা। কিন্তু সকল মূলদ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা নয়, কারণ মূলদ সংখ্যার ক্ষেত্রে একটি টাইপের ভিতরে নিচের হরটা 1 হয়ে যাচ্ছে, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যেহেতু নিচের হর 1-এর সমান হতে পারবে না, তাহলে আমরা বলতে পারবো যে সকল মূলদ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা নয়। কারণ 4-এর নিচে যেহেতু 1 আছে, আর 4 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, আবার 4কে আমরা ভগ্নাংশ সংখ্যা বলতে পারবো না, কারণ নিচের হর 1-এর সমান হয়ে গিয়েছে। তাই সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। আশা করি মূলদ সংখ্যার বিষয়টি আমরা বুঝতে পারছি। এবার আমরা অম্লদ সংখ্যা নিয়ে পড়ব। অম্লদ সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যাকে মূলদ সংখ্যা বলা হয় না, অর্থাৎ মূলদ সংখ্যা বাদে যত সংখ্যা আছে সবই হচ্ছে অম্লদ সংখ্যা। মূলদ সংখ্যা বাদে যত সংখ্যা আছে সবই হচ্ছে অম্লদ সংখ্যা, কারণ অম্লদ সংখ্যাকে মূলদ সংখ্যা না এমন সংখ্যাও বলা যায়। এখন যে সকল সংখ্যাসমূহকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এমন সকল সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে প্রথম শর্তটা আমরা বোঝার চেষ্টা করি। যেমন 5/√2, এখানে 5কে যদি √2 দ্বারা ভাগ দিই, 5/√2, তাহলে আসছে কত? 3.5355 এইভাবে চলছে। এখন আমরা যদি এটা পি বাই কিউ আকারে প্রকাশ করতে চাই ক্যালকুলেটরের এই যে ভগ্নাংশ বাটনটা টিপে, তাহলে কিন্তু এটা দশমিক আকারেই প্রকাশ হয়ে আছে। এটি তার মানে যেহেতু আমাদের ক্যালকুলেটরে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, যেহেতু ভাগের পরে আবার দশমিকভাবে প্রকাশ আছে, তাহলে 5/√2 একটি অম্লদ সংখ্যা। যেমন ধরো 5/2, এটি যেহেতু একটি মূলদ সংখ্যা, তাহলে এটি অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। তাহলে আমরা এইটা টিপে দেখি, দেখো এটি কিন্তু মিশ্র ভগ্নাংশে চলে এসেছে, অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করতে পারবো। কিন্তু যেখানে 5/√2 একটি দশমিক সংখ্যা এসেছে, যেখানে আমরা যদি এইটা পি বাই কিউ আকারে আবার প্রকাশ করতে চাই, তখন কিন্তু আর মিশ্র ভগ্নাংশে প্রকাশ হচ্ছে না। তাহলে 5/√2 একটি অমূলদ সংখ্যা। একইভাবে √2 একটি অমূলদ সংখ্যা, একে আর পি বাই কিউ আকারে প্রকাশ করা সম্ভব না। আবার √7/3, এটিও একটি অমূলদ সংখ্যা, কারণ এই সংখ্যাকেও আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। যেমন এই বাটন টিপলে এটি মিশ্র ভগ্নাংশে রূপান্তর হচ্ছে না, তাহলে √7/3 একটি অমূলদ সংখ্যা। আবার শূন্যকে যদি √2 দ্বারা ভাগ দিই, তাহলে ভাগফল কত আসে? শূন্যকে √2 দ্বারা ভাগ দিলে ভাগফল কিন্তু 0 আসে। আর 0 যেহেতু একটি পূর্ণ সংখ্যার ভিতরে পড়ে, আর সকল পূর্ণ সংখ্যা যেহেতু মূলদ সংখ্যা, তাহলে 0/√2 এটি একটি অমূলদ সংখ্যা নয়, এটি একটি অমূলদ সংখ্যা নয়।
তাহলে 0/√2 একটি মূলদ সংখ্যা, এটি অম্লদ সংখ্যা নয়। আবার 0 নিজেও অম্লদ সংখ্যা নয়, কারণ 0 হচ্ছে একটি পূর্ণ সংখ্যার ভিতরে পড়ে, আর সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। তাহলে 0/√2 এটি অম্লদ সংখ্যা নয়, 0 অম্লদ সংখ্যা নয়। আবার √10কে যদি আমরা ক্যালকুলেটর দশমিকে প্রকাশ করার পরে আবার p/q আকারে প্রকাশ করতে চাই, এটি কিন্তু p/q আকারে প্রকাশ সম্ভব না। তাহলে √10 একটি অম্লদ সংখ্যা। কিন্তু √9কে যদি আমরা বর্গমূল করি, অর্থাৎ রুট করি ক্যালকুলেটরে, তাহলে কিন্তু 3 আসে। যেই 3কে কিন্তু আমরা অবশ্যই p/q আকারে প্রকাশ করতে পারবো, কারণ √9 এর মান 3 সমান 3/1। যেহেতু 3/1 একটি পূর্ণ সংখ্যার ভিতরে পড়ে, আর সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে √9 √16 অমূলদ সংখ্যা নয়। তাহলে √9 √16 অমূলদ সংখ্যা নয়। আবার √15 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে 15কে যদি আমরা ক্যালকুলেটরে বর্গমূল করি, তাহলে এমন একটি সংখ্যা পাবো যা পুনরায় p/q আকারে প্রকাশযোগ্য না। যেমন √15, একে যদি আমরা p/q আকারে প্রকাশ করতে চাই, তাহলে কিন্তু এটি এমনই থেকে যাচ্ছে। তাহলে √15 একটি অমূলদ সংখ্যা। আবার 7/√13, 7কে যদি √13 দ্বারা ভাগ দিই, তাহলে মান একটি দশমিক মান আসছে, যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে গেলে সেটি অমনই থেকে যাচ্ছে। তাহলে 7/√13 একটি অমূলদ সংখ্যা। আবার আমি যদি বলি √4/2, 4কে রুট করলে যেহেতু 2 হয়, আর 2কে 2 দ্বারা ভাগ দিলে ভাগফল 1 হয়, যেটি একটি পূর্ণ সংখ্যা, তাহলে এটি একটি অম্লদ সংখ্যা নয়। তাহলে 5/√2 এটি অম্লদ সংখ্যা, অম্লদ সংখ্যা, অম্লদ সংখ্যা। আবার 3/7 এটি কিন্তু অম্লদ সংখ্যা নয়, এটি একটি মূলদ সংখ্যা, কারণ একটি অম্লদ সংখ্যা দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হতে পারে না। একটি অম্লদ সংখ্যা দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হতে পারে না। তাহলে 3 ও 7 যেহেতু উভয়ই পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে 3/7 অম্লদ সংখ্যা নয়। আবার উপরের লবটা যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে নিচের হরটা এমন সংখ্যা হতে হবে যেটি পূর্ণবর্গ নয় প্রথমে, এবং তার বর্গমূল, যেমন √2। আবার উপরের লবটা যদি পূর্ণবর্গ নয় এমন একটি সংখ্যা হয়, আর নিচে যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয়, তাহলে উপরের লবটা অবশ্যই বর্গমূল করা যাবে এমন একটি সংখ্যা হবে, যেমন √5। আবার p লব এবং q হর, যেখানে নিচের হরটা 0-এর সমান হবে না। p যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে q পূর্ণ সংখ্যা হবে না। তখন q এমন একটি সংখ্যা হবে, অর্থাৎ হর এমন একটি সংখ্যা হবে যেটি পূর্ণবর্গ নয় এবং তার বর্গমূল, যেমন 3/√2। এখানে উপরের 3 পূর্ণ সংখ্যা হয়েছে, তাহলে নিচের হর কিউটা অবশ্যই পূর্ণবর্গ নয় এমন একটি সংখ্যা, যেহেতু 2কে আমরা স্কয়ার আকারে লিখতে পারবো না, 4কে কিন্তু আমরা স্কয়ার আকারে লিখব, যেমন 2 স্কয়ার। তাহলে 4 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 2 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই 2কে যদি বর্গমূল করি আর উপরে যদি একটি পূর্ণ সংখ্যা দিই, তাহলে অবশ্যই এটি একটি অম্লদ সংখ্যা হবে। আবার নিচের কিউ অর্থাৎ হরটি যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে উপরের লবটি এমন একটি সংখ্যা হবে যেটি পূর্ণবর্গ নয় এবং তার বর্গমূল হবে, যেমন নিচে 4 কিন্তু এবার পূর্ণ সংখ্যা হয়েছে, তাহলে উপরের লবটা এমন একটি সংখ্যা হবে যেটি পূর্ণবর্গ নয়। 5 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ 5কে আমরা স্কয়ার আকারে লিখতে পারবো না। তাহলে √5/4 একটি অম্লদ সংখ্যা। √5/4 এটি এমন একটি সংখ্যা চলে আসছে যাকে আবার p/q আকারে প্রকাশ করতে গেলে সম্ভব হচ্ছে না, তাহলে এটি একটি অম্লদ সংখ্যা। তাহলে অম্লদ সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যাদেরকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, যেখানে লব পূর্ণ সংখ্যা হলে হর এমন একটি সংখ্যা হবে যেটি পূর্ণবর্গ নয় এবং তার বর্গমূল। আবার নিচের হর পূর্ণ সংখ্যা হলে উপরের লব এমন একটি সংখ্যা হবে যা পূর্ণবর্গ নয় এবং তার বর্গমূল, যেমন √2/3। আবার 3/√2। একই সাথে লব ও হর পূর্ণ সংখ্যা হতে পারবে না, একই সাথে লব ও হর পূর্ণ সংখ্যা হতে পারবে না, কারণ লব ও হর একই সাথে পূর্ণ সংখ্যা হয়ে গেলে সেটি আর অম্লদ সংখ্যা থাকবে না, সেটি হয়ে যাবে মূলদ সংখ্যা। যেমন 3/4, 3ও পূর্ণ সংখ্যা, 4ও পূর্ণ সংখ্যা। তাহলে এটি যেহেতু আমাদের
মূলদ সংখ্যা হয়ে গিয়েছে, তখন এটি আর অমূলদ সংখ্যা থাকবে না। যদি আমরা উপরের লবকে রুট করে দিই, কারণ 3 যেহেতু পূর্ণবর্গ নয়, তাহলে 3-এর মাথার উপরে বর্গমূল চিহ্ন হবে। আর 4 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4-এর উপরে বর্গমূল চিহ্ন দেওয়া যাবে না। তাহলে আমরা এটি একটি অমূলদ সংখ্যা পাবো। কেননা √3/4 ক্যালকুলেটর হিসাব করলে √3/4 একটি দশমিক সংখ্যা পাওয়া যাবে, যাকে আর পুনরায় p/q আকারে প্রকাশযোগ্য সম্ভব না। তাহলে √3/4 একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম পি ও কিউ এর মধ্যে যে কোনো একটি পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল হবে, যেমন √7/3, যেখানে 7 আর 3-এর ভিতরে যে কোনো একটি এমন একটি সংখ্যা হবে যেটি কিনা স্বাভাবিক সংখ্যা হবে, যেমন 7 এখানে স্বাভাবিক সংখ্যা, যেই 7-এর বর্গমূল করতে হবে আর নিচে একটি পূর্ণ সংখ্যা হবে। আবার একই সাথে দুটি সংখ্যাও বর্গমূল হতে পারে, যেমন √3/2, 3-এর উপরেও রুট আছে, 2-এর উপরেও রুট আছে, তাহলে 3/2 হচ্ছে একটি অম্লদ সংখ্যা। যেমন 3কে যদি 2 দ্বারা ভাগ দিই আর রুট করি, তাহলে এটি এমন একটি সংখ্যা আসছে যাকে পুনরায় p/q আকারে প্রকাশ করা যায় না। এইবার আমরা পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে পড়ব। যাদেরকে স্কয়ার বা বর্গ আকারে লেখা যায় তারাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আবার সকল ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার অবশ্যই বর্গমূল বা রুট নির্ণয় সম্ভব। যেমন 4কে যদি আমরা বর্গমূল করি হয় 2। আবার -16কে যদি আমরা বর্গমূল করি তখন √−16 হয়ে যাচ্ছে, যা একটি অবাস্তব সংখ্যা হয়ে যাচ্ছে, যা অবাস্তব। তাহলে ঋণাত্মক সংখ্যার বর্গমূল যেহেতু সম্ভব নয়, তাহলে ঋণাত্মক সংখ্যাকে বর্গ আকারে লেখা গেলেও ঋণাত্মক সংখ্যাকে যেহেতু বর্গ আকারে লিখতে পারলেও ঋণাত্মক সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে না, কারণ ঋণাত্মক সংখ্যা যেহেতু অবাস্তব ভ্যালু দেয় যখন ঋণাত্মক সংখ্যাকে আমরা বর্গমূল করি। তাহলে 4 এটি একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ একে বর্গমূল করলে উত্তর 2 হয়, একে বর্গমূল করলে 3 হয়, একে বর্গমূল করলে 4 হয়, একে বর্গমূল করলে 5 হয়, একে বর্গমূল করলে 6 হয়, একে বর্গমূল করলে 7 হয়। কিন্তু -16কে যদি বর্গমূল করি √−16, তাহলে এটি কিন্তু ম্যাথ ইরর চলে আসছে। তাহলে যেহেতু ম্যাথ ইরর চলে এসছে, তাহলে -16 পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার -9কে যদি বর্গমূল করি তাহলে ম্যাথ ইরর চলে আসছে, তাহলে -9ও পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার -25কে বর্গমূল করলেও ম্যাথ ইরর আসছে, তাহলে এটিও পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তারাই যে সকল সংখ্যা ধনাত্মক হবে এবং সেই সকল ধনাত্মক সংখ্যা পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে, যেমন 4, 9, 16, 25, 36, এবং যাদেরকে অবশ্যই বর্গমূল করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। যেমন 16কে বর্গমূল অর্থাৎ রুট করলে একটি পূর্ণ সংখ্যা 4 পাওয়া যায়। আবার 25কে বর্গমূল অর্থাৎ রুট করলে একটি পূর্ণ সংখ্যা 5 পাওয়া যায়। আবার 36কে বর্গমূল করলে একটি পূর্ণ সংখ্যা 6 পাওয়া যায়। তাহলে সকল ধনাত্মক এবং যাদেরকে পূর্ণবর্গ করা যায় তাদেরকে যদি রুট করার পরে বা বর্গমূল করার পরে তারা যদি একটি পূর্ণ সংখ্যা মান দেয়, তাহলে তারা অবশ্যই একটি পূর্ণবর্গ সংখ্যা। যেখানে ঋণাত্মক সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলা যাবে না, কারণ ঋণাত্মক সংখ্যাকে বর্গমূল করা সম্ভব নয়। যেমন 64 যেহেতু একটি পূর্ণবর্গ সংখ্যা, 64কে বর্গমূল করলে সরাসরি 8 চলে আসছে, কিন্তু -64কে যদি আমরা বর্গমূল করি তাহলে কিন্তু ম্যাথ এরর আসছে, অর্থাৎ অবাস্তব মান চলে আসছে। তাহলে সকল ঋণাত্মক সংখ্যার বর্গমূলই একটি অবাস্তব মান। তাহলে পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা চিনতে পারি, তাহলে কিভাবে চিনব? যে সকল সংখ্যা ধনাত্মক আর যাদেরকে বর্গ আকারেও লেখা যায় তাদের প্রত্যেকটি এক একটি পূর্ণবর্গ সংখ্যা, কেননা তাদেরকে বর্গমূল করার পরে আমরা একটি পূর্ণ সংখ্যা পাচ্ছি। যেমন √16, 16কে রুট করলে একটি সংখ্যা 4 পাচ্ছি, যেহেতু 4 একটি পূর্ণ সংখ্যা। আবার 16 ধনাত্মক সংখ্যা, 16 ধনাত্মক সংখ্যা হওয়ায় 16কে আমরা বর্গমূল করতে পেরেছি, যার মান হচ্ছে 4, যেটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তারাই যাদেরকে বর্গমূল করা সম্ভব এবং যারা ধনাত্মক। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তারাই যাদেরকে স্কয়ার বা বর্গ আকারে লেখা যায় এবং যারা ধনাত্মক, কারণ ঋণাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয় সম্ভব নয়। তাহলে যে সকল সংখ্যাসমূহ ধনাত্মক এবং যাদেরকে বর্গ বা স্কয়ার আকারে লেখা যায় এবং যাদেরকে বর্গমূল বা রুট করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায় তারাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা।
আবার একইভাবে শূন্যকেও পূর্ণবর্গ সংখ্যা বলা যাবে, কারণ শূন্যকে যদি আমি স্কোয়ার করি তাহলে শূন্যকে স্কোয়ার করার পরে শূন্যই হয়, আবার শূন্যকে যদি আমি বর্গমূল করি তাহলে শূন্যই মান পাওয়া যায়। যেহেতু শূন্য একটি পূর্ণ সংখ্যা তাহলে অবশ্যই শূন্য একটি পূর্ণবর্গ সংখ্যা। আমি আবারও বলছি, শূন্য যেহেতু একটি এমন সংখ্যা যাকে স্কোয়ার করলে শূন্য হয়, আবার শূন্যকে বর্গমূলও করা যায়, অর্থাৎ একটি বাস্তব মান পাওয়া যায়, তাহলে বলা যায় শূন্য একটি পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু শূন্যকে বর্গমূল করার পরে শূন্যই আমরা মান পাচ্ছি, যেখানে শূন্য একটি পূর্ণ সংখ্যা। আর আমরা জানি যে সকল সংখ্যাকে বর্গমূল করার পরে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায় তারাই পূর্ণবর্গ সংখ্যা, কারণ শূন্য পূর্ণ সংখ্যার ভিতরেই পড়ে। আশা করি পূর্ণবর্গ সংখ্যার বিষয়টি আমরা বুঝতে পারছি। এইবার আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যা নিয়ে পড়ব। দশমিক ভগ্নাংশ সংখ্যা দুই প্রকার, একটি হচ্ছে মূলদ সংখ্যা, অপরটি হচ্ছে অমূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা আবার দুই ধরনের, একটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, আবার অপরটি হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ দশমিক ভগ্নাংশ সংখ্যার ভিতরে যেই টাইপটা আছে যাকে মূলদ সংখ্যা বলছি আমরা, সেই মূলদ সংখ্যাকে ভাঙলে আমরা দুইটা দশমিক ভগ্নাংশ সংখ্যা পাচ্ছি, যেটির একটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, আরেকটি হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। যে ভগ্নাংশ সংখ্যাকে বা মূলদ সংখ্যাকে, কেন মূলদ সংখ্যা বলছি, যেহেতু সকল ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা, তাই যে ভগ্নাংশ সংখ্যাকে বা মূলদ সংখ্যাকে দশমিকে পরিণত করার পর দশমিক বিন্দুর পর সংখ্যার সীমা আছে তারাই সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। যে দশমিক ভগ্নাংশ সংখ্যাকে দশমিকে পরিণত করার পর দশমিক বিন্দুর পরে সংখ্যার সীমা আছে তারাই সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। যেমন 5/2, একে যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি তাহলে তার মান হচ্ছে 2.5। এখন দশমিক বিন্দুর পরে যেহেতু 5 এর পরে আর কোনো সংখ্যা নেই, দশমিক বিন্দুর পরে 5 এর পরে আর কোনো সংখ্যা নেই, তাহলে আমরা বলতে পারি যে 5/2 হচ্ছে একটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, যেটি কিনা ভগ্নাংশ সংখ্যার ভিতরে পড়ছে। আবার 12কে 3 দ্বারা ভাগ দিলে ভাগফল হয় 4। এই 4কে আমরা 4.000 এইভাবে লিখতে পারি, কিন্তু এই জিরোর যেহেতু কোনো মান নেই তাহলে আমরা বলতে পারি দশমিকের পরে যেহেতু কোনো সংখ্যা আর নেই, একটি সংখ্যাই আছে, সেটি জিরো হিসেবে কল্পনা করতে পারি। তাহলে এটিও একটি আমার দশমিক ভগ্নাংশ সংখ্যা, যাকে আমরা সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা বলছি। কেননা একটি পূর্ণ সংখ্যা 2 এর পরে কোনো শূন্য আমরা লিখি না, যেহেতু শূন্য এর কোনো মান নেই, শূন্য এর কোনো ভ্যালু নেই। আবার -7কে যদি 2 দ্বারা ভাগ দিই ভাগফল আসে -3.5। তাহলে দশমিকের পরে যেহেতু এটির সংখ্যার সীমা আছে তাহলে এটিও একটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। 5কে 4 দ্বারা ভাগ দিলে ভাগফল 1.25। যেহেতু দশমিকের পরে সংখ্যার সীমা আছে তাহলে এটিও সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। আর কেন এই সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলছি, কারণ এই দশমিক ভগ্নাংশগুলোকে অবশ্যই p/q আকারে প্রকাশযোগ্য করা যায়। যেমন এই যে p/q আকারে প্রকাশযোগ্য করা যায়, p/q আকারে প্রকাশযোগ্য করা যায়। তাহলে 5কে যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে ভাগফল যেহেতু একটি দশমিক সংখ্যা আসছে যেখানে দশমিক বিন্দুর পরে অঙ্কের সীমা আছে, তাহলে এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার -13/-7, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কি থাকে, 13কে 7 দ্বারা ভাগ দিলে 1.857142857। এখন 7-এর পরে যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যদি দশমিক বিন্দুর পরে যদি সংখ্যার সীমা থাকে তাহলে সেটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, যেটি কিনা মূলদ সংখ্যার ভিতরে পড়ছে। এই জন্য আমরা বলছি দশমিক ভগ্নাংশ সংখ্যা দুই প্রকার, একটি হচ্ছে মূলদ সংখ্যা, অপরটি হচ্ছে অমূলদ সংখ্যা। যেখানে মূলদ সংখ্যার একটি টাইপ আমরা পড়লাম, সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। এইবার মূলদ সংখ্যাকে আবার অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা আকারেও প্রকাশ করা যায়, কারণ যে ভগ্নাংশ সংখ্যাকে বা মূলদ সংখ্যাকে দশমিকে পরিণত করার পর দশমিক বিন্দুর পর সংখ্যার সীমা থাকবে না, এইবার কি সীমা থাকবে না, এবং দশমিক বিন্দুর পর একই সংখ্যার পুনরাবৃত্তি বা রিপিট হবে, তাই আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে সংখ্যার সীমা ছিল, কিন্তু এইবার সংখ্যার সীমা থাকবে না, তাকেই অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলা হবে।
আর যদি সংখ্যার পুনরাবৃত্তি ঘটতেই থাকে, যেমন একই সংখ্যা বারবার বারবার, তাহলে আমরা সেটা বলবো অসীম আবৃত্ত। যেমন 333 আবৃত্ত হচ্ছে একই সংখ্যা দশমিক ভগ্নাংশ সংখ্যা, যেহেতু এই যে এখানে একটা দশমিক আছে। যেমন 3.333, এখানে দশমিক বিন্দুর পরে যেহেতু অঙ্কের সীমা নেই, অর্থাৎ চলতেই আছে, আবার একই সংখ্যা পুনরাবৃত্তি ঘটছে, তাহলে এটি একটি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা, যা মূলদ সংখ্যার ভিতরে পড়ে। আবার 2.454545 এটিও একটি আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা, যা মূলদ সংখ্যার ভিতরে পড়ে, কেননা এখানে একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটছে এবং এটি একটি অসীম সংখ্যা। আবার এটিও অসীম, এটিও অসীম, এটিও অসীম, এটিও অসীম। তাহলে যে সকল দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে সংখ্যার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে, যেমন 23232323 এবং সেটি অসীম আকারে চলতে থাকবে, তাহলে আমরা সেই প্রত্যেকটি সংখ্যাকে বলবো আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা, যেটি কিনা মূলদ সংখ্যার ভিতরে পড়ে। এইবার আসি অমূলদ সংখ্যা, যাকে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা বলা হয়। আমরা কি জানলাম? মূলদ সংখ্যার ভিতরে যেটা আবৃত্ত সেটি অসীম, আবার অমূলদ সংখ্যার ক্ষেত্রে কোনো প্রকার ভেদ নেই। অমূলদ সংখ্যা হচ্ছে একটি ধরনেরই, যা অসীম দশমিক ভগ্নাংশ নামে পরিচিত। কারণ যে অমূলদ সংখ্যাকে দশমিকে পরিণত করার পর দশমিক বিন্দুর পর সংখ্যার সীমা থাকে না, তাই অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাই কি অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, একে অনাবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়, কারণ দশমিক বিন্দুর পর সংখ্যার পুনরাবৃত্তি হয় না। যেমন অমূলদ সংখ্যার ক্ষেত্রে 3.141592654, এখানে যেহেতু সংখ্যার পুনরাবৃত্তি ঘটছে না, তাহলে এটি অনাবৃত্ত সংখ্যা। আবার যেহেতু সংখ্যার সীমা নেই, অর্থাৎ চলতেই আছে, তাহলে এটি একইভাবে অসীম। তাহলে এটি যেহেতু অমূলদ সংখ্যার ভিতরে পড়ে, তাহলে এটি হচ্ছে একটি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার যে কোনো অমূলদ সংখ্যার মান যদি আমরা লিখি, যেমন √2, এটি যেহেতু একইভাবে চলতে আছে, অর্থাৎ অসীম একটি সংখ্যা, আবার একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটছে না, তাহলে √2 একটি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। √2 একটি অসীম অনাবৃত্ত, অর্থাৎ আবৃত্ত নয় এমন দশমিক ভগ্নাংশ সংখ্যা, যেটি কিনা অমূলদ সংখ্যার ভিতরে পড়ে। সেমভাবে √10 অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। -√7/5 এটিও অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা, যেটি আবৃত্ত নয়, অর্থাৎ একই সংখ্যা বারবার হবে না, কিন্তু দশমিক বিন্দুর পরে সংখ্যা চলতেই থাকবে, বিভিন্ন ধরনের সংখ্যা এলোমেলোভাবে, কিন্তু আবৃত্ত হবে না। আবার 3/√5 এটিও একটি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা, যেটি কিনা অমূলদ সংখ্যার ভিতরে পড়ে। তাই একে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা বলা হয়, যেহেতু দশমিক বিন্দুর পরে সংখ্যার সীমা নেই, আর যেহেতু দশমিক বিন্দুর পরে একই ধরনের সংখ্যা বারবার রিপিট হচ্ছে না, তাই এটি একটি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে দশমিক ভগ্নাংশ সংখ্যার বিষয়টি আসলে আমরা বুঝতে পারছি।